This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেঁচে বুঝি গেল কাজ এ রাজ্যের শিক্ষিত বেকারদের থিম সং হতে পারে এই গানের লাইনগুলো। পরীক্ষা দিয়ে চান্স পেয়েও সবসময় একটা দুশ্চিন্তা লেগেই থাকে, কি হয় চাকরি হয় কি হয় না, হলেও সেই চাকরি থাকে কি থাকে না। দুর্নীতি মামলায় 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। পরীক্ষা হলো, নতুন পরীক্ষা হলো, এক দফা ফল প্রকাশিত হলো। এবার সেই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও মামলার পাহাড় জমতে শুরু করে দিয়েছে। আগামীকালই এসএসসির একাধিক মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা। আবার 24শে নভেম্বর সুপ্রিম কোর্টেও এসএসসি নিয়ে মামলা আছে। আজই এসএসসির প্রাথমিক ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। তার মানে কি, একদিকে চলছে ভেরিফিকেশন, আর একদিকে মামলা চলবে তারিখ পে তারিখ। ওই গানটার কথা বলছিলাম, গানটার কথা তাই আবার মনে করিয়ে দিতে হচ্ছে। বিনা মেঘে পড়ে বাজ, কেঁচে বুঝি গেল কাজ। এবারের নিয়োগ প্রক্রিয়াও বাতিল হয়ে যাবে না তো? কি নিয়ে মামলা হয়েছে? আবার প্রশ্নের মুখে এসএসসির ভূমিকা, মানে যারা পরীক্ষা নিয়েছেন সেই সংস্থা। সবটা এবার বিশদে বলছি, দেখুন একে একে। ইন্টারভিউয়ের প্রাথমিক তালিকায় কেন দাগিদের নাম, মামলায় যেগুলো প্রার্থনা করা হয়েছে বা আবেদন করা হয়েছে। পরীক্ষার্থীদের ওএমআর প্রকাশের দাবি করা হয়েছে মামলায়। অভিজ্ঞতার 10 নাম্বার সেটা শুরুতে যোগ না পরে? বেসরকারি স্কুলে পড়িয়ে থাকলে অভিজ্ঞতার 10 নাম্বার কেন পাওয়া যাবে না? মানে যারা এর আগে সরকারি স্কুলে পড়িয়েছেন তারা যদি পান, যারা বেসরকারি স্কুলে পড়িয়ে এই প্রথমবার চাকুরিতে পাশ করলেন তারা কেন পাবেন না 10 নাম্বার? কারণ তারাও তো সেই মাস্টারিই করেছেন, ক্লাসে তারাও তো পড়িয়েছেন। আর সমস্ত পার্ট টাইম শিক্ষক কেন অভিজ্ঞতার 10 নাম্বার পাবেন না? এক্সপিরিয়েন্সের নাম্বার আদৌ সাংবিধানিকভাবে বৈধ কি বৈধ নয়, প্রারম্ভিক একটি এন্ট্রি লেভেল এক্সামিনেশনে। এছাড়াও যে 10 নাম্বার কখন, যদি সাংবিধানিকভাবে বৈধ হয় তাহলে 10 নাম্বারটি কখন যুক্ত হবে, ইন্টারভিউয়ের আগে নাকি পরে? এছাড়াও আরও মামলা আছে, যেমন একজন আনএডেড স্কুলের টিচার, তিনি এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন কি পাবেন না। আজকেই সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা অন্য বেঞ্চে পিআইএল শুনানির জন্য পাঠানো হয়েছে। আমরাও আগামী দিনে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই চাকরি চুরির পুরো দায়িত্বে রয়েছেন, তাদের সবাইকে পার্টি করে আমরা মামলা করব। এই যে বিশদে আপনাদের দেখালাম গ্রাফিক্সের মাধ্যমে যে কি নিয়ে মামলা, আইনজীবীও বললেন। এর সঙ্গে জুড়তে পারে আরও একটা পয়েন্ট, সেটা ভুলে গেলে চলবে না। সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর ইন্টারিম ঘোষণা, অন্তর্বর্তী ঘোষণা। কেন অন্তর্বর্তী বলছি বলুন তো? কারণ নিয়োগ প্রক্রিয়া চলছে। কালই তিনি ঘোষণা করেছেন যে শূন্য পদ বাড়ানোর ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এ নিয়ে প্রাথমিকভাবে কথাবার্তাও হয়েছে। তারা আইনি সলা পরামর্শ নিচ্ছেন, তারপর ফাইনাল কল নেবেন। কিন্তু সেটাও নাকি আবার শুধু যোগ্যদের জন্য, মানে যারা টেন্টেড নন, যারা যোগ্য চাকুরিহারা। আচ্ছা, এমনটা কি করা যায়? আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে। যোগ্য, এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান, তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল। আমাদের কেসটা বোধহয় বিরলতম যে আমাদের যেখানেই যাই কিছু হচ্ছে না কেন, সেগুলো সবই হচ্ছে কোর্ট কেস হয়ে যাচ্ছে। সঠিক উপায়ে যদি ভ্যাকেন্সি বাড়ে মন্ত্রিসভা থেকে, সেরকম সঠিক যে যা প্রসিডিওর আছে লিগালি যদি বাড়ানো হয়, তাতে মামলা হবে কেন? আর হলেও সেটা মনে হয় না ধোপে টিকবে, যদি সঠিক পথ অবলম্বন করেই হয়। শূন্য পদ যে কোনো মুহূর্তে বাড়াতেই পারে, শুধুমাত্র দেখতে হবে অ্যাকর্ডিং টু মেরিট সবাই পাচ্ছে না, মেরিটের কম্প্রোমাইজ না হলেই হলো। এখন যদি বলে আমি শূন্য পদ বাড়াবো, এটা কি মনে করেছে কি? জনগণের পয়সার উপর নিজেদের নৃত্যরা করে বেড়াবেন, সম্পূর্ণ বেআইনি। আরেকটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছে। আমরা তো করেছি, মামলা ফলাফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি, মামলা হোক না। এইটাই বড় চিন্তার, জানেন তো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন মামলা স্বাগত, মামলা হোক না, মামলা ওয়েলকাম। এক মামলায় প্যানেল বাতিল হয়েছে, সেই নিয়ে 7 কাণ্ড রামায়ণ হয়েছে, গোটা বাংলা আন্দোলিত হয়েছে। কত বেকার, লাখো লাখো বেকার, তারপরেও মামলাকে স্বাগত জানাচ্ছে সরকার।
বিরোধীরা সরাসরি বলছে যে এই সরকারের নিয়োগ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, অহেতুক আক্রমণ, এ কথা তো বলা যাচ্ছে না। মামলা হবেই আমরা আগেই আশঙ্কা করেছিলাম, কারণ এবারও যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা ত্রুটি মুক্ত হয়েছে এরকম বলা যাচ্ছে না। এরা ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এমন ত্রুটি রেখে দেয় যাতে মামলা হতে পারে, আর মামলা হলেই সবথেকে বড় সুবিধা নিয়োগ করতে হয় না। ফলে এটা কার্যত একটা এমন ব্যবস্থাপনা যেখানে তাদের চাকরি দেওয়ার দরকার নেই, চাকরি কেড়ে নেবার জন্য ব্যবস্থা। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছেন, আর বিরোধীদের একাংশ জলটা ঘোলা করে দিতে চাইছে, কারণ তারা এই যন্ত্রণার উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতিটা করতে চাইছে। ইচ্ছে করে করেছেন এই দুটো মানে গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে, কারণ আপনি জানেন যে আবার কেস হবে, আবার ঝামেলা হবে, আবার আদালতে কেস যাবে এবং নিয়োগ হবে না। সরকার প্রত্যেকটা কাজে যদি মনে করে কিভাবে তার টাকা খাতের তলায় টাকা ঢুকবে, কিভাবে বিদেশি ব্যাংকে টাকা যাবে, তাহলে সে যে কোনো প্রশাসনের যে কাজই করবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকবে। রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মাই বাম এবং রামের যৌথ কাকচিল শকুনরা তারা এখন নিয়োগ প্রক্রিয়াটাকে বানচাল করার জন্য এই নাটক করাচ্ছেন। ব্রিটিশরা বানিয়েছিল ডিভাইড অ্যান্ড রুল, যে নীতির খারাপ দিক গোটা বিশ্ব জানে, এবং এখনও ভারতীয়দের তার মাসুল গুনতে হচ্ছে, আমাদের পড়শি দেশকেও গুনতে হচ্ছে। কিন্তু ব্রিটিশ গেলেও সেই নীতি শাসক ভোলেনি, মানে আমাদের বর্তমান শাসক, রাজ্যের বর্তমান শাসক সুচতুরভাবে ডিভাইড অ্যান্ড রুল চালিয়ে যাচ্ছে। কি এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। দেখুন, একসময় আমরা দেখেছি 2014 এবং 2017 প্রাইমারি টেটের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয়েছে। কখনো আবার দেখেছি চাকরিরত শিক্ষক এবং বঞ্চিত চাকুরি প্রার্থীদের মধ্যে একটা কোথাও বিভাজন রেখা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয়েছে। সেগুলো কি ডেলিভারেট ছিল না? আবার এখন কি দেখছি জানেন, হয়তো আপনারাও দেখছেন, আদি বনাম নব্য, যা আমরা তৃণমূলের অভ্যন্তরে দেখি, বিজেপির অভ্যন্তরেও দেখি। চাকরিহারা শিক্ষক বনাম নবাগত পরীক্ষার্থী, মানে যারা পুরনো এবং যারা ফ্রেশার্স। দুঃখের হলেও এটাই সত্যি, সবাই কিন্তু এই ব্যাপারটার জন্য রাজ্য সরকারের দিকেই আঙুলটা তুলছে। আপনি 70-এ পরীক্ষা দিয়েছেন, আপনার কাট অফ কোনোদিন 75 হতে পারে? পরীক্ষাটা 70-এ নয়, পরীক্ষাটা হচ্ছে 80-তে। এই ভুল করে একটা জিনিসকে প্রচার করা হচ্ছে, একটা প্রোপাগান্ডা তৈরি করছে। আমাদের তো 10 মার্কস তো এটা দেওয়া হবে, ওটা তো সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিই বলেছেন যে আপনাদের তো 10 মার্কস দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এখন এই আন্দোলনটা আমার মনে হয় না ঠিক শোভনীয়। আমি ইংরেজিতে পেয়েছি 58, 60-এর মধ্যে, আর কাট অফ এসছে আমাদের জেনারেলে 77। 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কসের জন্য আমি নট কল্ড ফর ভেরিফিকেশন। আলাদা কিন্তু বেনিফিট কিন্তু আমরা কিছু পাচ্ছি না, যেটা 16 সালকে নিয়ে যেটা মানে বলা হচ্ছে। কেভিএস, এনভিএস এবং অন্যান্য স্কুলে কর্মরত যারা, এবং আগেও 2016 সালে আগেও যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু অনেকেই পরীক্ষা দিয়েছেন এবারে, এবং তারাও কিন্তু সেই নাম্বারটা পাচ্ছে। তাই আমরা বাতিল চাই যে অভিজ্ঞতার অতিরিক্ত 10 নম্বর কোনোভাবেই দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট একদম স্পষ্টত বলেছে যে 10 নম্বরের অভিজ্ঞতা তাদের ক্ষেত্রে দেওয়ার কোনো অসুবিধা নেই, তাদের এক্সপিরিয়েন্স তারা আর্ন করেছে, দিলে কোনো প্রবলেম নেই এবং এটা বৈধ। যে 70-এ 70 পেয়েও ফ্রেশাররা ডাক পায়নি একমাত্র ওই 10 নম্বর অভিজ্ঞতার জন্য, এক্সট্রা দেওয়ার জন্য। এবং এই 10 নম্বর কেন দিয়েছে এসএসসি? শুধুমাত্র 16 সালের যারা চাকরিহারা তাদেরকে বাঁচানোর জন্য। এমনভাবে দেখানো হচ্ছে যে আমরা বোধহয় ফ্রেশার ভাই বোনদের শত্রু, কিন্তু তারা তো হয় আমাদের স্টুডেন্ট বা আমাদের ভাই বোন। এবার একটা ব্রেকিং নিউজ, সত্যিই কলকাতাবাসীর জন্য এবং রাজ্যবাসীর জন্য আটকে ওঠার মতো খবর। কলকাতায় দিল্লি পুলিশের জালে সিরিয়াল কিলার, দিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার দুষ্কৃতী সোহরাব। তার কীর্তি শুনবেন। উত্তরপ্রদেশে 6টা খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই সোহরাব। পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার পলাতক সোহরাব। কলকাতায় দিব্যি লুকিয়ে বসেছিল সে। নিউ টাউন, আনন্দপুরের পর এবার পার্ক স্ট্রিট এরিয়া। বারবার কলকাতায় গা ঢাকা দুষ্কৃতীদের, ভিন রাজ্যের দুষ্কৃতীদের। ফলে কলকাতা কি সেফ প্যাসেজ? ভিন রাজ্যের দুষ্কৃতীরা সেখানে অপরাধ করে, কখনো পাঞ্জাব, কখনো রাজস্থান, তারা কলকাতায় এসে গা ঢাকা দিয়ে ঘাপটি মেরে বসে থাকছে কেন? কেন বারবার দুষ্কৃতীদের নিরাপদ আশ্রয় হচ্ছে কলকাতা? আরও একটা গুরুত্বপূর্ণ খবর, অবশ্যই সেটা এই স্যার নিয়ে। এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে কলকাতার পারফরমেন্সে মোটেই খুশি নয় নির্বাচন কমিশন। এখনও অনেক জায়গায় ফর্ম বিলি হয়নি।
কেন ফর্ম বিলি হয়নি? কলকাতার কথা বলছি, কিন্তু কমিশনের প্রশ্নের মুখে বিশেষত দক্ষিণ কলকাতা আগামী 10 দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ। অন্যদিকে ভোটার লিস্ট রিভিশন নিয়ে বড় অভিযোগ বিজেপির। বহু জায়গায় বিএলওরা তৃণমূল নিয়ন্ত্রিত কমিউনিটি হলে বেআইনি এসআইআর ক্যাম্প চালাচ্ছেন বলে অভিযোগ করছে বিজেপি। কমিশনে চিঠিও দিয়েছে বিজেপি এই নিয়ে।